ইরান লেবাননে ব্যাপক হামলা, ইসরায়েলেও পাল্টা আঘাত, নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি নেতানিয়াহুর। তেহরানের সরকার ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের। রাশিয়ার তেল বিক্রির ওপর অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। বিশ্ব জ্বালানির বাজার স্থিতিশীল রাখাই লক্ষ্য, দাবি ওয়াশিংটনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। ইরান ও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ওমানে ড্রোন বিধ্বস্ত হয়ে 2 জন মারা গেছেন। মার্কিন ট্যাঙ্কার বিমান ভূপাতিতের দাবি করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী। এদিকে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি। তাকে হত্যার হুমকি দিয়েছে নেতানিয়াহু। ইরানের বর্তমান সরকার ব্যবস্থা যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প। শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, তেহরানে তীব্র বিস্ফোরণ হয়েছে, আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যৌথ হামলায় ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। আমরা বিপ্লবী গার্ড ও বাসিস বাহিনীর ওপর চূড়ান্ত আঘাত হানছি, রাস্তায় এবং বিভিন্ন চেকপয়েন্টে। তবে এখনো আরো অনেক কিছু করার বাকি আছে। এখন মুস্তফা খামেনি প্রকাশ্যে মুখ দেখাতে পারছে না। আমি জানতে চাই তার ভবিষ্যৎ কি হবে। এদিন ইরানের পাশাপাশি লেবানন জুড়েও ব্যাপক হামলা চালায় ইসরায়েল। বিশ্ববিদ্যালয় আক্রমণে কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। লেবানন দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। জবাবে ইসরায়েলের রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েল লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরানও। উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। ওমানের সালালাহ বন্দরে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। এছাড়া আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমানেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের মুহাররাক অঞ্চলে জ্বালানি ট্যাঙ্কারেও আক্রমণ করা হয়। যুক্তরাষ্ট্রের KC-135 রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ ভূপাতিতের দাবি করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী। ইরাকের ড্রোন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন ফরাসি সেনা। এই ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে জাতির উদ্দেশ্যে বিবৃতি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নিজ বক্তব্যে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকবে। মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী হলেও মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখা হবে। শত্রুদের ওপর চাপ অব্যাহত রাখতে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। ইরানের বর্তমান সরকার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী নাদিম মারজান, যাচ্ছি তার কাছে। নাদিম, মধ্যপ্রাচ্যে আমরা দেখছি যে হামলা পাল্টা হামলা কিন্তু চলছে। সেই সঙ্গে মোস্তফা খামেনি বলে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি আসলে অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। আবার নেতানিয়াহু মোস্তফা খামেনিকে হত্যার হুমকি দিচ্ছে। ওদিকে আবার ট্রাম্প দাবি করছেন যে ইরানের সরকার ব্যবস্থা তারা পুরোপুরিভাবে ধ্বংস করে দিচ্ছে। আসলে এই যুদ্ধের ভবিষ্যৎটা কোন দিকে গড়াচ্ছে? মালিয়া, এই যুদ্ধের যদি ভবিষ্যতের কথা বলি সেক্ষেত্রে আমাদের একটু পেছনে যেতে হবে। পেছনে বলতে এই যে গত 28 ফেব্রুয়ারি থেকে হামলা শুরু হয়েছে, ভবিষ্যৎ কিন্তু আসলে অনিশ্চিতই বলা যায়। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদম আটগাট বেঁধে যুদ্ধে নেমেছে এবং বলা যায় তাকে নেতানিয়াহু অনেকটা যুদ্ধে টেনে এনেছে। সর্বশেষ হচ্ছে 2003 সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র। এরপরে কিন্তু অনেক মার্কিন রাষ্ট্রপ্রধানরাই স্বীকার করেছেন যে সেটা ভুল ছিল এবং অনেকেই কিন্তু ইসরায়েলের কথায় মধ্যপ্রাচ্যে আসেনি। তবে এখনকার অবস্থা যদি বলি, মধ্যপ্রাচ্যে কিন্তু পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তপ্ত। কারণ কাতার, বাহরাইন, সৌদি আরব, যুক্তরাষ্ট্রের যেসব অঞ্চলে ঘাঁটি রয়েছে সব জায়গায় ইরান হামলা চালাচ্ছে। এছাড়া ইরান এবং লেবাননে কিন্তু ইসরায়েল মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে মোস্তফা খামেনি, ইরানের যে সর্বোচ্চ নতুন ধর্মীয় নেতা, তাকেও হত্যার হুমকি দিয়েছে নেতানিয়াহু। এ বিষয়ে আমাদের কিছু তথ্য আছে, আমরা দেখে নিই। ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের হামলায় আহত অর্ধশত। আমরা জানি ইরানে কিন্তু ইসরায়েলের হামলায় বহু মানুষ নিহত হয়েছেন,
তা 2000-এর উপরে, কিন্তু ইসরায়েলে সেখানে দেখা যায় মাত্র 11-12 জন নিহতের কথা বলা হলেও আহতের সংখ্যা কিন্তু 2975-এর বেশি বলা হয়েছে। সুতরাং বলা যায় ইসরায়েলে হতাহতের সংখ্যা অনেকটাই লুকানো হচ্ছে। এছাড়া আমরা দেখছি ওমানে বিদেশি নাগরিক, ইরাকে ফ্রান্সের সেনা নিহত। মধ্যপ্রাচ্য জুড়ে যে ইরানের হামলাটা হচ্ছে মার্কিন ঘাঁটি এবং তেলের ঘাঁটিগুলোতে, সেখানে দেখা গেছে ওমানে 2 জন বিদেশি নাগরিক মারা গেছেন এবং ফ্রান্সের সেনা মারা গেছেন, ইরাকে 6 জন ইরানের ড্রোন হামলায়। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি মোস্তফা খামেনিকে হত্যা ও লেবানন দখলের হুমকি ইসরায়েলের। ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা মোস্তফা খামেনি, তাকে হত্যার হুমকি দিয়েছে বিনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া আমরা দেখেছি ইসরায়েলের যে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ, তিনি বলেছেন লেবানন যদি হামলা চালিয়ে যায়, হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালালে লেবানন দখলের হুমকি তিনি দিয়েছেন। আসলে এটা বলা যেতে পারে যে মধ্যপ্রাচ্যে যে দশক ধরে যুক্তরাষ্ট্র একটা প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে, এই যুদ্ধটাই আসলে হচ্ছে তার সর্বশেষ ধাপ। হ্যাঁ, এ বিষয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা দেখে নেই। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই জাতিসংঘের বৈঠকে পরমাণু ইস্যুতে ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা ঠেকাতে ব্যর্থ হলো চীন রাশিয়া। বৃহস্পতিবার বৈঠকে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সঙ্গে বাকবিতণ্ডা হয় চীন ও রাশিয়ার, যদিও শেষ পর্যন্ত ব্যর্থ হয় মস্কো বেইজিং। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 10টি দেশ বৈঠকের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে পাকিস্তান ও সোমালিয়া। ইরানকে ঘিরে উত্তপ্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা তদারকির জন্য গঠিত 1737 কমিটির কাজ নিয়ে আলোচনা তোলে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালস রাশিয়া ও চীনের বিরুদ্ধে তেহরানকে রক্ষার অভিযোগ তোলেন। এ সময় সব সদস্য রাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকরার আহ্বান জানান তিনি। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর উচিত ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তর ও বাণিজ্য নিষিদ্ধ করা এবং সংশ্লিষ্ট আর্থিক সম্পদ জব্দ করা, যা 2015 সালের আগে জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় ছিল এবং এখন আবার পুনর্বহাল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের বিরোধিতা করে ইরানের 2 ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রদূত ভেসেলি নেবেনজিয়া বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা নিয়ে যে আতঙ্ক তৈরি করা হয়েছে তার কোনো প্রমাণ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রতিবেদনে নেই। চীনের প্রতিনিধি ফু চং উল্টো যুক্তরাষ্ট্রকেই সংকটের উস্কানিদাতা আখ্যা দেন। কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই ওয়াশিংটন তেহরানের ওপর সামরিক হামলা চালিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি। যদিও শেষ পর্যন্ত ভোটাভুটিতে চীন রাশিয়ার পরাজয় হয়। এদিন 15টি সদস্য দেশের মধ্যে 10টি দেশ ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে পাকিস্তান ও সোমালিয়া। ব্রিটেন ও ফ্রান্সের দাবি, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করতে ব্যর্থ হয়েছে এবং দেশটির মজুদ ইউরেনিয়াম অন্তত 10টি পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম। চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে যুক্তরাষ্ট্র। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে ওয়াশিংটন এই বৈঠকের জন্য জোর তৎপরতা চালিয়ে আসছিল। রাইসা জান্নাত, সময় সংবাদ। এই ছিল আমাদের প্রতিবেদনটি। নাদিম, যেটা দেখলাম যে যুক্তরাষ্ট্র কিন্তু রাশিয়ার তেলের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সাময়িকভাবে। আসলে যে ট্রাম্পের ঘোর আপত্তি ছিল যে ভারত কেন রাশিয়া থেকে তেল কিনছে বা তুরস্ক কেন কিনছে, সেই ট্রাম্পে কিন্তু রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল। আসলে এটা কি ধরনের চাপ কাজ করছে যুক্তরাষ্ট্র? আমরা দেখেছি ইরানের যত তেলের কেন্দ্র আছে বা তেল শোধনাগার, সেসব জায়গায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে। এছাড়া ইরানও কিন্তু পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সংশ্লিষ্ট কিংবা পশ্চিমা সংশ্লিষ্ট যে তেলের ভান্ডারগুলো আছে সেসব জায়গায়। মধ্যপ্রাচ্যের যেমন আমরা দেখেছি কাতারে, সৌদি আরবে তারা হামলা চালিয়েছে। এক্ষেত্রে বিশ্বজুড়ে যেটা দেখা গেছে, তেলের দাম কিংবা জ্বালানির দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এমনকি এর প্রভাব কিন্তু অনেকটা আমাদের এই দক্ষিণ এশিয়াতেও পড়েছে, যেখানে আমরা দেখতে পেরেছি ভারতে এলপিজির দাম বেড়ে গেছে, এমনকি সংকটও দেখা গেছে। এর মধ্যে আবার ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি তার সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার পরে যে বক্তব্যটা প্রথম দিয়েছেন, তাতে বলেছেন যে হরমুজ প্রণালীতে কিন্তু বন্ধ থাকবেই, সেটা কিন্তু তার সিদ্ধান্তে তিনি অটল। এছাড়া আমরা যেটা দেখেছি, মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন তেলের ভান্ডার আছে, সব ভান্ডারে হামলা চালানোর কারণে তেলের দাম যে বৃদ্ধি পেয়েছে, সে কারণে অনেকটাই কিন্তু যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারাও অনেকটা ক্ষতিগ্রস্ত। আর সেটা শিথিল করতেই কিন্তু রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা ছিল, সেটা 30 দিনের জন্য করা হয়েছে। আমরা কিছু তথ্য আছে, দেখে নিই।
হরমুজ প্রণালী বন্ধই রাখবেন মোস্তফা খামেনি। আমি যেটা শুরুতেই বলেছি, তিনি তার সিদ্ধান্তে একদমই অটল। এছাড়া মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধের আলটিমেটামও দিয়েছেন তিনি বলেছেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঠিকই থাকবে, কিন্তু মধ্যপ্রাচ্যের সেই সব দেশগুলো থেকে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, সেই ক্ষেত্রে পাল্টা হামলা চালাবেই ইরান, তাদেরকে দমানো কোনোভাবেই যাবে না। এছাড়া রাশিয়ার তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা স্থগিত যুক্তরাষ্ট্রের, যেটা আমরা বলেছি 30 দিনের মতো স্থগিত করেছে তারা, এবং একটি বৈধতা লাইসেন্স দিয়েছে, তারা বিভিন্ন পথ থেকে বিভিন্ন রুট থেকে চলাচল করতে পারবে। আপনাকে যদি একটু জানাই যে এই মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে রাশিয়া কিন্তু দিনে প্রায় 50 কোটি ইউরো করে তেল বাণিজ্য থেকে ইনকাম করেছে। আসলে তাদের এই কয়েকদিনে তারা প্রায় 600 কোটি ইউরো আয় করে ফেলেছে রাশিয়ার যে তেল বাণিজ্য থেকে। এক্ষেত্রে দেখা গেছে ট্রাম্প কিন্তু বলেছেন যে তিনি আসলে যতই দাম বাড়ুক না কেন তিনি কিন্তু এ থেকে লাভ করবেন, শত হলেও তিনি একজন ব্যবসায়ী। অনেক ধন্যবাদ নাদিম আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে 30 দিনের জন্য রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ আগামী 11 এপ্রিল পর্যন্ত বিনা বাধায় বিশ্বব্যাপী চলাচলের অনুমতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন অর্থমন্ত্রীর দাবি এই পদক্ষেপ মস্কোকে বাড়তি কোনো সুবিধা দেবে না। যদিও রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা অসম্ভব বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ উপদেষ্টা। কিছুদিন আগেও রুশ তেল কেনা নিয়ে ঘোর আপত্তি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রাশিয়ার তেল আমদানি করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত তুরস্কের মতো বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে হু হু করে বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে আনতে সেই রাশিয়ার দরজায় কড়া নাড়তে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। মস্কোর তেল বিক্রির ওপর দেয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে ওয়াশিংটন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা সাময়িকভাবে শিথিল করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন অর্থ বিভাগ ভাসমান জাহাজে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহ এবং বিক্রির অনুমতি দিয়ে একটি অনুমোদনপত্র জারি করে। এই অনুমোদনপত্র অনুযায়ী 12 মার্চের আগে যে পরিমাণ রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য জাহাজে তোলা হয়েছে তা আগামী 11 এপ্রিল পর্যন্ত সরবরাহ ও বিক্রি করা যাবে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, পদক্ষেপটি স্বল্পমেয়াদী এবং রাশিয়ার জন্য উল্লেখযোগ্য আর্থিক সুবিধা সৃষ্টি করবে না। তেলের বাজারে এই স্বল্পমেয়াদী প্রভাব সত্ত্বেও দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ব্যবসা ও ভোক্তাদের জন্য এটি লাভজনক হবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ দাবি করেছেন, বিশ্বের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে রুশ তেলের কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্র এই কঠিন সত্যকে মেনে নিতে বাধ্য হচ্ছে বলে জানান তিনি। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য মতে মধ্যপ্রাচ্য সংঘাতে কেবল 2 সপ্তাহে 600 কোটি ইউরো আয় করেছে মস্কো। এই আয় মূলত মার্চে তেলের দাম ও রপ্তানি রাজস্ব বৃদ্ধির কারণে এসেছে, যেখানে প্রতিদিন গড়ে 50 কোটি ইউরো আয় করেছে রাশিয়া। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরান জুড়ে পালিত হচ্ছে আল কুদস দিবস। স্থানীয় সময় শুক্রবার সকালে রাজধানী তেহরানে শুরু হয় র্যালি। লাখো মানুষের ঢল নামে রাস্তায়। এ সময়ও বিমান হামলা চালায় ইসরায়েল। প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার আন্তর্জাতিক আল কুদস দিবস পালন করে ইরানিরা। মুসলমানদের প্রথম কেবলা পবিত্র বায়তুল মুকাদ্দাস দখলমুক্ত করার আন্দোলনের প্রতীকী দিন এটি। 1979 সালে ইরানের প্রথম পালিত হয় দিবসটি। ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং দখলদার ইসরায়েল কর্তৃক জেরুজালেম দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এই দিবস পালন করা হয়। এই দিনটি মুসলিম উম্মার ঐক্য, ফিলিস্তিন মুক্তি ও জায়নবাদ বিরোধী আন্দোলনের একটি বৈশ্বিক প্রতীকে পরিণত হয়েছে। এদিকে ইরান যুদ্ধের প্রভাবে ভারতেও সিলিন্ডার গ্যাসের সংকট দেখা দিয়েছে। পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যায় চালকদের। ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক এবং ছোট খাবারের দোকানদাররাও। কলকাতায়ও প্রভাব পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পেট্রোল পাম্পের সামনে বোর্ড ঝুলিয়ে হঠাৎ করেই বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। অন্যদিকে পাম্পের সামনে দীর্ঘ লাইন দিয়ে গ্যাস ভরার বিড়ম্বনাও। চরম ভোগান্তিতে পড়েছেন গাড়ি ও অটোরিকশার চালক, পরিবহন মালিকরাও।
পরিসংখ্যান বলছে কলকাতায় প্রায় 97% অটো এলপিজি নির্ভর, প্রায় 200 রুটে চলে অটো পরিষেবা। সরকারি হিসেব অনুযায়ী কলকাতায় প্রায় 50,000 অটোরিকশা রয়েছে। এতে গড়ে প্রতিদিন প্রায় 40 লাখ যাত্রী বহন করা হয়। গ্যাস সংকটে অফিস টাইমে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। আগের মতো দ্রুত মিলছে না অটো। প্রায় 2.5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, গ্যাস তো অসুবিধা হচ্ছে। মালিকের গাড়ির জমা 400 টাকা, টাইম শেষ, তাহলে কি কামাবো আর কি ফ্যামিলি চালাবো? সব জায়গায় একই সমস্যা হচ্ছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা গাড়ি চালিয়ে খাই। কিলো 1 কেজিতে 5 টাকা 6 টাকা করে বাড়িয়ে দিলে আমরা কোথায় যাবো সাধারণ ঘরের লোক? চাপ পড়েছে খাবারের দোকানেও। ধর্মতলার ডেকার্স লেন, এসপ্ল্যানেড সহ অফিস পাড়ার বহু ছোট বড় হোটেল, ভাতের দোকান ও রাস্তার খাবারের স্টল বাণিজ্যিক গ্যাসের ওপর নির্ভরশীল। যোগান কমার পাশাপাশি কালোবাজারে সিলিন্ডারের দাম বেড়ে 2000 থেকে 3000-এ ওঠার অভিযোগও উঠেছে। ফলে বেড়েছে খাবারের দামও। গ্যাস কোথাও নেই, ডিলারদের কাছে কোনো গ্যাস নেই, তা কোথা থেকে করবো? স্টক রাখা যায় নাকি? সিলিন্ডার আছে, যা টুকটাক এদিক ওদিক করে চালাতে হচ্ছে, অনেক আইটেম বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের গ্যাসের দৈনিক চাহিদা প্রায় 5 লাখ সিলিন্ডার। সেখানে সাম্প্রতিক সময়ে বুকিং 7,50,000-এরও বেশি ছুঁয়েছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম। এর আগে রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, চাহিদা এবং যোগান স্বাভাবিক রাখতে বাড়তি নিয়ম নীতিও শিথিল করেছে প্রশাসন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ড্রোন উৎপাদনে চুক্তি করেছে রোমানিয়া। রাজধানী বুখারেস্টে বৈঠকের পর চুক্তি সই করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর ড্যান। এর মধ্যে নগদ অর্থ ও স্বর্ণ জব্দের ইস্যুতে হাঙ্গেরি ইউক্রেন সম্পর্কে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে শিশু অপহরণের অভিযোগ উঠেছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে। এতে হাজারো ইউক্রেনীয় শিশুকে জোর করে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাকে স্বাগত জানান রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর ড্যান। এদিন বুখারেস্টে বৈঠকের পর প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে যৌথ ড্রোন উৎপাদনের পরিকল্পনায় সম্মত হয় দেশ দুটি। একটি চুক্তিতে সই করেন দুই নেতা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইউক্রেনের প্রেসিডেন্টের এই সফরের মূল উদ্দেশ্যই ছিল প্রতিরক্ষা সংক্রান্ত একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সীমান্তবর্তী দেশ হিসেবে রোমানিয়া শুরু থেকেই কিয়েভকে সমর্থন দিয়ে আসছে। এর মধ্যেই আর্থিক সম্পদ জব্দকে ঘিরে নতুন উত্তেজনা দেখা দিয়েছে হাঙ্গেরি ও ইউক্রেনের মধ্যে। হাঙ্গেরি দুটি সাঁজোয়া গাড়ি ইউক্রেনকে ফেরত দিলেও প্রায় $82 মিলিয়ন নগদ অর্থ ও স্বর্ণ তদন্তের অজুহাতে আটকে রেখেছে। কিয়েভ এই পদক্ষেপকে চুরি আখ্যা দিয়ে জব্দকৃত সম্পদ ফেরতের দাবি জানিয়েছে। এদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর হাজারো শিশুকে জোর করে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে। জাতিসংঘের একটি তদন্ত প্রতিবেদনে 2022 সালে যুদ্ধ শুরুর পর রাশিয়া পরিকল্পিতভাবে শিশুদের ইউক্রেন থেকে সরিয়ে নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের দাবি, প্রায় 20,000 শিশুকে অবৈধভাবে রাশিয়া ও বেলারুশে পাঠানো হয়েছে, যেখানে তাদের সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ অভিযোগের জেরে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ কয়েকজন রুশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তবে মস্কোর দাবি, যুদ্ধক্ষেত্র থেকে মানুষকে সরিয়ে নেওয়ার জন্যই এসব পদক্ষেপ নেওয়া হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত এক, মিশিগানে ইহুদি উপাসনালয়ে গুলি, ঘটনাস্থলে হামলাকারীর মৃত্যু, তদন্তের নির্দেশ ট্রাম্পের। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 5 বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও 2 জন। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, শুক্রবার ভোরে সেহরির জন্য রান্না করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। লেবার কোয়ার্টারে থাকা 38 জন প্রবাসী বাংলাদেশের মধ্যে 7 জন গুরুতর দগ্ধ হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের সবাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে 5 প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় একজন নিহত ও 2 মার্কিন সেনা আহত হয়েছেন। বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয়ের একটি হলে গুলি চালায় ওই বন্দুকধারী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠান উদ্ধারকর্মীরা। ঘটনার পর সব ক্লাস ও ক্যাম্পাস কার্যক্রম বাতিল করা হয়। ক্যাম্পাসের চারপাশে পুলিশি যান ও ফ্ল্যাশিং লাইট সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI জানিয়েছে হামলাকারীর নাম মোহাম্মদ বেইলার জালো। 2016 সালে জঙ্গি গোষ্ঠী IS-কে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাকে কারাগারে পাঠানো হয়। 2024 সালে মুক্তি পান তিনি। হামলার উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে FBI। মার্কিন রণতরী USS জেরাল্ড ফোর্ডে আগুনের ঘটনায় 2 সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। তবে আগুনের সূত্রপাত যুদ্ধ সংক্রান্ত নয়। এক্সে পোস্ট করা মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজের কাপড় ধোয়ার এলাকায় আগুনের সূত্রপাত। এতে জাহাজের প্রোপালশন প্ল্যান্ট বা ইঞ্জিন ইউনিটের কোনো ক্ষতি হয়নি। আহত 2 সেনার অবস্থা বর্তমানে স্থিতিশীল। রণতরীটি বর্তমানে সম্পূর্ণ সচল রয়েছে বলে সেন্টকম জানিয়েছে। মার্কিন নৌবাহিনীতে যুক্ত 11টি রণতরীর মধ্যে USS জেরাল্ড ফোর্ডকে সবচেয়ে বড় ও আধুনিক বলে বিবেচনা করা হয়। ইরান যুদ্ধে এটি মোতায়েন করা হয়েছে। তবে কৌশলগত কারণে এটা অবস্থান পরিবর্তন করে বলে জানান সংশ্লিষ্টরা। জেনজি আন্দোলনের সরকার পতনের পর নেপালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি বা RSP। দেশটির নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক র্যাপার ও মেয়র বালেন্দ্র শাহ। মাত্র 2টি আসনের জন্য সংখ্যাগরিষ্ঠতা না পেলেও কয়েক দশকের মধ্যে একক কোনো দল হিসেবে সবচেয়ে বড় জয় পেয়েছে RSP। নিজের শক্ত ঘাঁটিতেও বালেন্দ্র শাহের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী KP শর্মা ওলি। যাদের হাত ধরে নেপালের রাজনীতিতে নতুন পরিবর্তন এসেছে, সেই তরুণদের কাছেই ক্ষমতা তুলে দিয়েছে দেশটির ভোটাররা। সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি বা RSP। সরাসরি নির্বাচনে 165টি আসনের মধ্যে RSP 125টি আসনে জয়লাভ করেছে। সমানুপাতিক ভোট বা PR পদ্ধতিতে আরও 57টি আসন নিশ্চিত করেছে বালেন্দ্র শাহের দলটি। 275 সদস্যের পার্লামেন্টে দলটি পেয়েছে 182টি আসন। যদিও 2/3 সুপার মেজরিটির জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে 2 আসন কম পেয়েছে তারা। তবুও কয়েক দশকের মধ্যে একক কোনো দলের জন্য এটি সবচেয়ে বড় বিজয়। স্থানীয় সময় বৃহস্পতিবার নির্বাচন কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরায় এক বিবৃতিতে জানান, নতুন সরকার গঠনে এখন সময় লাগতে পারে প্রায় 1 সপ্তাহ। নির্বাচনের ফল অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে নেপালি কংগ্রেস, তাদের আসন সংখ্যা মাত্র 38টি। তৃতীয় হয়েছে কমিউনিস্ট পার্টি অফ নেপাল UML, পেয়েছে 25টি আসন। প্রায় 1,90,00,000 ভোটারের মধ্যে প্রায় 60% ভোটার অংশ নেন নির্বাচনে। এবারে নির্বাচনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী KP শর্মা ওলির দল CPN UML তৃতীয় স্থানে নেমে গেছে। এমনকি নিজের শক্ত ঘাঁটিতেও বালেন্দ্র শাহের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন ওলি। নেপালি কংগ্রেসের নেতা গগন থাপাও হারিয়েছেন নিজের আসন। এই জয়ের ফলে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন RSP নেতা বালেন্দ্র শাহ। 35 বছর বয়সী এই নেতা আগে র্যাপার হিসেবে পরিচিত ছিলেন, পরে রাজনীতিতে যোগ দেন। বর্তমানে তিনি কাঠমান্ডুর মেয়র। রাজনৈতিক অভিজ্ঞতা তুলনামূলক কম হলেও তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। উত্তর কোরিয়া ও চীনের মধ্যে আবারও যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে পিয়ংইয়ং থেকে আসা একটি যাত্রীবাহী ট্রেন বেজিং রেল স্টেশনে পৌঁছায়। সীমান্ত পারাপারের এই রেল সেবা পুনরায় চালু হওয়াকে 2 দেশের সম্পর্ক জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বেজিং পিয়ংইয়ং বন্ধুসুলভ প্রতিবেশী। এই ধরনের রেল সেবা 2 দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে সহায়তা করে। তিনি আরও জানান, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে এমন উদ্যোগকে সমর্থন করে বেজিং।
ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলীয় গামো অঞ্চলে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১২৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি। নিহতদের অধিকাংশকেই কাদার নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কতটি পরিবার এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে বৃষ্টির মৌসুম চলায় পাহাড়ি ঢাল ও প্লাবনভূমিতে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। Multi-agency support affected families. The ministry said roads, bridge, rafting, rescue efforts, schools and regime changes making such extreme weather more. এই ছিল আন্তর্জাতিক সময়।